নমস্কার আমার শ্রোতা বন্ধুরা, আমি মিতা বলছি। মিতাস পডকাস্টে আজ আমি আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, এমনি হয়। আমার ছেলেবেলায় কামারবাড়ি বলতে আমাদের গাঁয়ে সাতু কর্মকারের বড় কোঠাবাড়িটা বোঝাতো। অন্য যেসব কর্মকার ছিল আমাদের গ্রামে, তাদের অবস্থা ছিল গায়ের আর 5 জনেরই মতো। কিন্তু ওদের ঘোড়ার গাড়ির কারখানা ছিল, কলকাতায় বাড়ি ছিল। আমাদের গরিব গাঁয়ের লোকের পক্ষে যা স্বপ্ন। ওদের বাড়িটা বছরের মধ্যে অধিকাংশ সময় চাবি বন্ধ থাকতো। 1-8 মাসের জন্য সাতকড়ি কর্মকার স্টেশন থেকে ঘোড়ার গাড়ি করে বাড়ি আসতো। এই বাড়ি আসার কথাটা একটু বুঝিয়ে বলি। সাতকড়ি ও নিবারণ 2 ভাই। তারা বছরের মধ্যে 11 মাস কলকাতায় থাকে। বাধ্য হয়ে থাকতে হয় ব্যবসার খাতিরে। কিন্তু তারা যে গায়ের নামকরা রাশভারী, অনেক লোকের চেয়েই বড়, সব বিষয়েই বড় লোক, এটা না দেখাতে পারলে গ্রামের লোকে বুঝবে কেন? কিন্তু তার অবসর মেলে না, মেলে বছরের মধ্যে মাত্র 1 মাস। সুতরাং এই 1 মাসের মধ্যে চালে চলনে, পোশাকে পরিচ্ছদে, আচার ব্যবহারে গ্রামের লোককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াই চায় যে ওরা বড় লোক। কলকাতায় তাদের কি আছে না আছে গ্রামের লোক তো দেখতে যাচ্ছে না। ওরা বেশ তৈরি হয়ে আসতো বড় মানুষই দেখাবার জন্যে, যা দেখাবার এই 1 মাসের মধ্যেই দেখিয়ে যেতে হবে। ঐশ্বর্যের পাঁচিল তুলে গ্রামের রায়মশাই, গাঙ্গুলি মশাই, বোসদা, দত্তমশাই, ননিপালিত, গদাধর বিশ্বাসদের সঙ্গে নিজেদের পৃথক করে রাখতে হবে এবং বুঝিয়ে দিতে হবে যে তোমরা গায়ে বসে যতই জমি জমা নাড়ো আর প্রজা শাসন করো, তা আসলে তোমরা আমাদের তুলনায় কিছুই নয়। এই ঘোষণা করবার আর্টটা ছিল ওদের চমৎকার। বিদেশে যারা অবস্থাপন্ন হয়ে বাস করে, তারা নিজেদের গ্রামে এসে নিজেদের বড়ত্ব প্রচার করবার যে সাধারণ প্রণালী অবলম্বন করে, সেটা হচ্ছে পুজোর সময় বাড়ি এসে ধুমধাম করে দুর্গোৎসব করা, কিংবা একটা পুকুর কাটা, কিংবা দুটোই একসঙ্গে। এদের প্রণালী ছিল আরও সূক্ষ্ম, তত ব্যয়সাধ্য নয়, অথচ আবেদনের গুরুত্বে সফলতর। স্টেশনে নেমে এরা 2খানা ঘোড়ার গাড়ি ভাড়া করে বাড়ি আসতো। সঙ্গে থাকতো 2টো চাকর, একটা ঠাকুর, একটা ঝি। দামি বিছানাপত্রের মোট ঘোড়ার গাড়ির ছাদে সকলের দৃষ্টি আকর্ষণ করত। ঠাকুর চাকরেরা বসে থাকতো ছাদে কোচম্যানের সঙ্গে। ওদের পরনে থাকতো ধবধবে ফর্সা কাপড়। একটা ঝুড়িতে নানা রকমের ফল বোঝাই থাকতো। গাড়ি থেকে জিনিসপত্র নামাবার সময় নিবারণ হেঁকে বলতো, ওরে, ফলের ঝুড়িটা সাবধানে নামা। চারিপাশে ইতিমধ্যে গাঁয়ের ছেলেপিলেরা ততক্ষণ ভিড় করত। 2-1 পথ চলতি লোকও হাঁ করে তাকিয়ে দেখত ভিড়ের মধ্যে থেকে। তাদের মধ্যে হয়তো কেউ বলতো, ও কি কর্মকার মশাই, বাড়ি আলেন? হয়তো সাতকড়ি বলতো, তা তো এলাম, কি যে কষ্ট কলকাতা থেকে জিনিসপত্র নিয়ে আসা, তবু তো 2nd ক্লাস রিজার্ভ করে এলাম, তাও মধুপুরে কুজোটা নামাতে গিয়ে ভেঙে গেল। ও ঠাকুর, এই বাক্সটা ধরে নামাও, কাঁচের বাসন আছে যে। এ প্রণালীর আবেদন সূক্ষ্মতর, কিন্তু আদৌ ব্যয়সাধ্য নয়। আমরা যে যার বাড়ি এসে ঘটা করে বর্ণনা করতাম আমাদের গরিব বাপ মায়ের কাছে ওদের এই ঐশ্বর্যবহুল সাড়ম্বর গৃহপ্রবেশ। লোকের মুখে মুখে গ্রামান্তরে ছড়িয়ে পড়ত। তারপর ওরা যতদিন থাকতো, প্রতিদিন নানা ঘটনায় ওরা বুঝিয়ে দিত ওদের সঙ্গে গ্রামের লোকের তফাৎ কতখানি। সাতকড়ি ছিল বড় ভাই, নিবারণ ছোট। নিবারণের ছেলে ছিল মাত্র একটি, তার নাম সতীশ। তখন তার বয়স 19-20। পড়াশুনো কতদূর করেছিল জানি নে। বাবা ও জ্যাঠামশাইয়ের ব্যবসায় শিক্ষানবিশি করত সে সময়। সাতকড়ি ছিল নিঃসন্তান। 2 বড়লোক ভাইয়ের 1 ছেলে
তার কাপড় জামা জুতো যে ধরনের ছিল আমরা তেমন কখনো চোখেও দেখিনি। হয়তো আমরা তাকে ঘিরে হাঁ করে ওদের বাড়ির সামনে পথে দাঁড়িয়ে কলকাতার গল্প শুনছি, ওর জ্যাঠামশাই হেঁকে ডাক দিলে, ওসতে লুচি জুড়িয়ে গেল যে, ঠাকুর কতক্ষণ বসে থাকবে তোমার খাবার নিয়ে? সকলের খাওয়া হয়ে গেল, তোমার কেবল গল্প। আমাদের গ্রামের অনেকে ওদের বৈঠকখানায় গিয়ে বসতেন ওরা বাড়ি এলে। 7 কড়ির দামি শাল গায়ে দিয়ে 8 আঙুলে 10টা সোনার আংটি পরে রূপোর গড়গড়াটা টানতে টানতে তাদের সঙ্গে কলকাতার ব্যবসার গল্প করত। তার মধ্যে 1,00,000-2 লাখের নিচে কোনো টাকার অঙ্কই ছিল না। আমাদের পাড়ার রায়মশাই, বিশ্বাস মশাই, গাঙ্গুলি মশাইরা হাঁ করে অবাক হয়ে শুনতেন, আর বোধহয় ভাবতেন এত টাকাও জগতে আছে। 7 কড়ি কর্মকার এইভাবে গল্প শুরু করত। আসুন গাঙ্গুলি দাদা, প্রাতঃ প্রণাম, বসুন, চা খাবেন? না ভায়া, এখনো আর্নিক হয়নি, থাক। তাহলে সন্ধ্যের সময় অবশ্যই এসে চা খেয়ে যাবেন, ভালো চা। আমার এক খদ্দের চা বাগানের মালিক রায়বাহাদুর বটকৃষ্ণ দত্ত, লেবু বাগান, তিনি পাঠিয়ে দেন ফি বছর। বাজারে এ চা নেই, এর নাম অরেঞ্জ পিকে, চা গাছের পাতার কুঁড়ি থেকে হয়। অনিল চক্রবর্তী বললেন, তারপর নিবারণ কেমন কাটলো এবার কলকাতায়? নিবারণ গলা ঝেড়ে নিয়ে গম্ভীর সুরে বলল, কাটলো ভালোই, তবে খাটতে খাটতে জান বেরিয়ে গিয়েছে। এখানে এসে একটু জিরিয়ে নিয়ে বাঁচলাম। কেন দাদা, সে কথা আর বলবেন না। 50,000 টাকার লোহা কিনে ফেলে রেখে এসেছিলাম পাটনায় এক হিন্দুস্থানি লোহাওয়ালার দোকানে। তারপর সে লোহা আর আসে না। 3 বার সেজন্য ছোটাছুটি করলাম সেখানে। আমাকে পাটনার সকলেই তো চেনে, সকলেই খাতির করে। বাজারে বেরুলেই বলবে, আসুন বাবু। বাবু ছাড়া নাম ধরে কেউ ডাকবে না। তারা বললে, এমন জুয়াচোরের ফাঁদেও আপনি গিয়ে পড়েছেন, সে লোহা বেশি দাম পেয়ে ও অন্য জায়গায় বেচে দিয়েছে। তারপর নালিশ মোকদ্দমার ভয় দেখিয়ে উকিলের চিঠি দিয়ে অনেক কাণ্ড করে তবে সে লোহা উদ্ধার করলাম। অনেক টাকা খরচ হয়ে গেল তাতে। 7 কড়ি অমনি উঁচিয়ে বসে আছে, সে অমনি বলবে, টাকা খরচের কথা শুনে কি হবে ভায়া? আমাদের পর্তা পড়েছে খারাপ, শুধু বাজে টাকা খরচ লেগেই আছে। পোস্তায় লঙ্কার মহাজন আছে এক মাদ্রাজি, তার হয়ে মাল গস্ত করতে গেলাম চাটগাঁয়ে। জুরন বণিক আর হারাধন বণিক চাটগাঁতে বড় আড়তদার। দুজনের আড়ত থেকে 70,000 টাকার লঙ্কা খরিদ করলাম। হুন্ডিতে টাকা দেব, হুন্ডি বন্ধ হয়ে গেল। এদিকে মাদ্রাজি টাকা পাঠায় না। আমি ঠাই চাটগাঁয়ে বসে টেলিগ্রাম করলাম, জবাব নেই। তখন নিজে কলকাতায় এসে মহাজনের সঙ্গে দেখা করে খুব বকাঝকা দিলাম। তা বললে, বাবু কসুর হয়েছে, ছেলের অসুখের খবর পেয়ে দেশে চলে গিয়েছিলাম, এই নিন টাকা। আবার সেই টাকা নিয়ে চাটগা ছুটি। টাকা দিতে যাব, আড়তদারেরা ডেকে বললে, বাবু মাল নেবেন না, বাজার পড়ে গিয়েছে। কলম্বো থেকে লঙ্কার অর্ডার একদম বন্ধ। বাইনা যা দিয়েছেন যাই যাক, মহাজনের টাকা বাঁচান। আমি জুরন বণিকের সঙ্গে দেখা না করে সেই রাতেই চলে এলাম চাটগা থেকে। এইবার নিবারণ একটা কিছু বলবে ঠিক করে বসেছিল, কিন্তু চাকর এসে জানালে ভেতরে তাকে মা কি জন্য ডাকছেন। বাধ্য হয়ে তাকে উঠে যেতে হলো। 7 কড়ি কর্মকার সম্বন্ধে একটা গল্প আজও আমাদের গ্রামে প্রচলিত আছে। একবার ওরা বাড়ি এসেছে। 7 কড়ি রাস্তায় পায়চারি করছে, গায়ের শাল বাড়িতে খুলে রেখে এসে এমন সময় পাশের গ্রামে বেলডাঙার হিরুবাগদি চুপড়ি মাথায় কই মাগুর বিক্রি করতে নিয়ে যাচ্ছে। 7 কড়ি ডেকে বললে, এই কি মাছ? হিরুবাগদি ভিন গায়ের লোক, সে 7 কড়িকে চিনত না। গ্রামে সাধারণত ওরা মাছ বেচতে চায় না,
কারণ গ্রামের লোকে ঠিক দর দিতে চায় না, তার উপর দাম বাকি রাখে। 3 সপ্তাহ হাঁটাহাঁটি না করলে সে দাম আদায় হয় না। কাজেই সে বললে, মাছ হাটে নিয়ে যাচ্ছে, এখানে মই নামাবো না। নামাও। কণ্ঠস্বরে গাম্ভীর্য, কর্তৃত্বের সুস্পষ্ট প্রকাশে বোধহয় ভয় পেয়ে হিরুবাগদি মাছের চুপড়ি রাস্তার ওপরে নামালো। অমনি চারিধারে ছেলের দল ছুটে গেল মজা দেখবার জন্যে। সাতকড়ি হিরে বসানো আংটি দিয়ে মাছ দেখিয়ে বললে, কত দর? দর কম হবে না বাবু, হাটের যা দাম তাই নেব। মাগুর 9 আনা আর কই 8 আনা। সাতকড়ি আংটি নেড়ে বললে, 10-20 হাজারে মরি নে, 10-20 হাজারে মরি নে। যত মাছ আছে সবগুলো নামিয়ে দিয়ে যাও। হিরুবাগদি এতক্ষণ মানুষ চেনেনি। সামান্য 1 আধশের মাছ কিনতে গিয়ে 10-20 হাজারের কথা বলে এমন লোকও সে কখনো দেখেনি। মাছ নামিয়ে দিয়ে সে তখন পালাবার পথ খুঁজে পায় না। বাইরে এসে আমাদের বললে, উনি কেডা গো? আমরা বললাম, কামার বাড়ির কর্তা। তা কি আর মুই চিনি? বাবা বলে কিনা 10-20 হাজারে মরি নে। মরা বাঁচার কথা মুই কি বললাম? মাছ কিনতে এসে অমন কথা বলবার দরকারটাই বা কি? মুই আর আসবো না এদিকে মাছ বেচতে। বছর 2 পরে ওরা সতীশের বিয়ে দিলে গ্রামে এসে মহা ধুমধামে। ইংরেজি বাজনার দল এলো, গ্যাসের আলো এসে আলোয় আলো হয়ে গেল বাঁশবনের আমবনের মাথা। এ অঞ্চলে অমন জাঁকজমক কখনো দেখা যায়নি। খাওয়ালেও খুব ওরা গ্রামের সবাইকে। কলকাতা থেকে রাবড়ি এলো, বাগবাজারের রসগোল্লা এলো, শখের কেষ্টযাত্রার দল একদিন গাইলে ওদের বাড়ির উঠোনে। কলকাতা থেকে যেসব আত্মীয় বন্ধু এলো তাদের সোনার চেন, ঘড়ি আর ডবল ব্রেস্ট শার্টের বাহার দেখে আমাদের চোখ ধাঁধিয়ে গেল। পুরুষ মানুষ যে গলায় সোনার হার পরে সেই আমরা প্রথম দেখলাম। এসব হলো আজ থেকে 24 বছর আগেকার কথা। তারপর বছর 3 কাটল। সতীশ তখন ব্যবসায় ঢুকেছে। দেশের সম্পত্তি দেখাশোনার ভারও নাকি তার উপর। সে উপলক্ষে সতীশ একটু ঘন ঘন দেশে আসতে লাগলো। আমাদের অনেক বড়, আমরা সমীহ করে কথা বলতাম। ও কখনো নিয়ে আসতো কলের গান, তখন নতুন জিনিস। এসব পাড়া গায়ে আনকোড়া নতুন। বৈঠকখানায় বসে যখন কলের গান বাজাতো তখন লোকে লোকারণ্য হয়ে যেত। কেউ হয়তো জিজ্ঞেস করত, কলের কত দাম খোকাবাবু? 350 টাকা। সতীশ সংক্ষেপে উত্তর দিয়েই আর একখানা রেকর্ড তুলে দিত কলে। নরম বুরুশ দিয়ে আগে রেকর্ডখানা যত্ন করে মুছত। আমাদের বলতো, কাছে এসে ভিড় করো না, দামি জিনিস সব, একখানা ভেঙে গেলে 5.5 টাকার ঘাড়ে জল। আমরা সভয়ে সরে যেতাম। সতীশের গায়ে সিল্কের শার্ট, সব আঙুলগুলোতে আংটি, ঘাড় কাঁপানো বাবুছার চুল, রুমালে বিলিতি এসেন্স, মুখে বার্সাই। তখনকার দিনে সিগারেটের ওই নাম ছিল। আমরা বলতাম, ওর দাম কত সতীশদা? 3.5 টাকা কৌটো। তুমি রোজ রোজ খাও? 3 দিন যায় 1 কৌটোই, মাসে 35 টাকা লাগে। এ অবস্থায় কিছু কিছু মোসাহেব জুটে গেল। তাদের নিয়ে যে কদিন বাড়ি থাকতো খুব হৈ হৈ করত। আজ নৌকোয় উঠে বাইচ খেলা, কাল দল বেঁধে বনভোজন। ওর বাড়িতেও মাঝে মাঝে বন্ধুদের নিমন্ত্রণ করে খাওয়াতো, মাংস, লুচি, দই, মিষ্টি। আমরা অবশ্যই বাদ পড়তাম, কারণ বড়লোকের ছেলের অন্তরঙ্গ বন্ধু হওয়ার আনুষঙ্গিক গুণ আমাদের ছিল না, বয়সও ছিল কম। তারপর স্কুলে ভর্তি হয়ে পড়াশুনো করতে ব্যস্ত হয়ে রইলাম। ইতিমধ্যে সাতকড়িবাবুর মৃত্যু হলো। গ্রামে ধুমধাম করে তার শ্রাদ্ধ করলে নিবারণ এসে। ইউরোপের প্রথম মহাযুদ্ধ উপলক্ষে ওদের ব্যবসা নাকি খুব ভালো চলছে, বেশ মোটা টাকা লাভ হচ্ছে লোহার বাজারে। তখন স্কুলে ওপরের ক্লাসে পড়ি, মনে তত সংকোচ নেই। একদিন নিবারণ কর্মকারের কাছে গিয়ে বসলাম। যেমন হয়ে থাকে, তার বৈঠকখানায় গ্রামের অনেক লোক, কেউ চা খেতে, কেউ মন রাখতে। আমি বললাম,
কাকা, আপনাদের সেই মাদ্রাজি মহাজন আছেন? তিনি নেই, তার ছেলে এখন ব্যবসা দেখে। এই তো সেদিন বিয়ে হলো, 1.5 লক্ষ টাকা খরচ করে। 1.5 লক্ষ? সে কি আর এমন বেশি টাকা? নাম কি মহাজনের? কর্তার নাম কেবি রামানাথন চেট্টি। সেই নামেই ফার্ম। মস্ত বড় কারবার। ঝাল, হলুদ, তেঁতুল, চাল এইসব চালান দেয়। বম্বে, কলম্বো, রেঙ্গুন আর সিঙ্গাপুরে ওদের ব্রাঞ্চ। আমি তো বড় ব্রোকার ওদের ফার্মের। এবছর 55,000 টাকার ঝাল কিনলাম পূর্ববঙ্গের মোকাম থেকে। আমি না হলে ওদের কাজ চলে না। ঝাল খরিদার কেউ করতে পারে না, বড় শক্ত কাজ। সতীশকে লাগিয়েছি আমার কাজে। ওকে পাঠালাম দৌলত খা মোকামে, আমি রইলাম বরিশালে। মহাজন বললে যত পারো কেনো। আমি টেলিগ্রাম করলাম, ঝালের বাজার এবার খারাপ, কিনবো না। 55,500 টাকার মাল কিনলাম বাপ বেটায়। আমাদের গ্রামের ভদ্রলোকেরা 55.5 টাকা এক জায়গায় কচ্ছিত কখনো দেখেছে, টাকার অঙ্ক শুনে শুধু হাঁ করে চেয়ে থাকে। একদিন দেখি সাতকড়ি বৈঠকখানায় বসে লোকজনের মাঝখানে কি একটা নকশা বার করে সকলকে বোঝাচ্ছে। সেটা নাকি কলকাতার হবু বাড়ির নকশা। কটা ঘর হবে, কোথায় মোটরের গ্যারেজ হবে, এই সব বোঝাচ্ছে সমবেত গ্রাম্য ভদ্রলোকদের। এইভাবে চলল ওদের কাজ আমার স্কুল ও কলেজের দিনগুলোতে। ভাগ্যলক্ষ্মী ওদের ললাটে নিজের হাতে তিলক এঁকে চিহ্নিত করে দিয়েছেন, নিজে শাঁখ বাজিয়ে টাকার থলি তুলে দিয়েছেন ওদের কলকাতার বাড়ির দামি লোহার সিন্ধুকে। এরপর অনেক দিন কেটে গেল। বিদেশে বেরিয়েছি চাকরি করতে, গ্রামের সঙ্গে সম্বন্ধ কম। ওদের খবর তত কানে পৌঁছয় না। তবে এটুকু শুনেছি, সতীশের বাবা ঝালের ও লোহার কারবার ফেলে পরলোকে প্রস্থান করেছেন। সতীশই এখন কারবারের মালিক। একবার পুজোর সময় দেশে এসেছিলাম 7 দিনের জন্য। সতীশও সেবার এলো তার স্ত্রী পুত্র নিয়ে ঝকমকে এক নতুন মোটরে চড়ে কলকাতা থেকে। 6 দিন মাত্র রইল। 2 জন কলকাতার বন্ধুও সঙ্গে এসেছে। খুব হৈ হৈ করলে। সন্ধ্যাবেলা ওদের বৈঠকখানায় গেলাম। গিয়ে দেখি বন্ধুদের নিয়ে সতীশ মদ খাচ্ছে। আমাকে দেখে বললে, আরে এসো এসো রামলাল, আজকাল কোথায় আছো? শিলিগুড়ি। ভালো আছো সতীশদা? চলে যাচ্ছে। গাড়ি নতুন কিনলে? হ্যাঁ, পুরনো অস্টিনখানা বেচে নতুন মডেলের নিলাম। মদ খাও নাকি? সতীশ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ও তো গায়ের ব্যথা মারতে যে খাটুনি খাটি, সন্ধেবেলাটা একটুখানি না খেলে বাঁচব কি করে? এদের সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন বাবু কৃষ্ণপদ কুণ্ডু, হাটখোলায় গদি আছে, মস্ত বড় লোক। আর এর নাম কুমুদ বন্ধু সরকার। হাওড়ায় রাইস মিল আছে, বড় ধনী ওখানকার। 7খানা বাড়ি গঙ্গার এপারে। বন্ধুটি বিনয়ের সঙ্গে বললে, না না, শুনবেন না, ধনী না ইয়ে, ওসব বাদ দাও সতীশ, অন্য কথা পারো। ব্রিজ খেলতে জানো রামলাল? না সতীশদা। চা চলবে? তোমার তো এসব চলবে না। চাও খাবো না, খেয়ে এলাম, তোমরা বসো, আমি উঠি। আমি সেখান থেকে সরে পড়লাম, কারণ সে সময় বাড়ির মধ্যে থেকে চাকরের ডিশ ভর্তি খাবার নিয়ে এলো ওদের জন্য। তার পরদিন দেখি সতীশ নদীতে নৌকো করে বন্ধুদের নিয়ে বন্দুক হাতে পাখি শিকারে বেরিয়েছে। সে যে বাড়িতে বসে মদ খায়, এতে গ্রামের লোকে দেখলাম দোষ ধরে না। পরলোক তো খাবেই, ওদের সব শোভা পায়। ভাবটা এইরকম। সতীশ পাখি শিকার করে, বারোয়ারির চাঁদা দিয়ে, ক্যামেরা নিয়ে ছবি তুলে, গ্রাম গুলজার করে, তার ঝকঝকে নতুন মডেলের অস্টিন হাঁকিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে খুব আমোদ করে বেড়ালে এই 5-6 দিন। 6টা দিনে 6 বছরের ফুর্তি ওড়ালে। আমাকে বললে, একদিন যেও হে রামলাল আমাদের কলকাতার বাড়িতে। কবে যাব সতীশদা? 7 দিনের ছুটিতে এসেছি, আবার চলে যাব। তুমি কদিন আছো? আছি কই, একটা থিয়েটার খুলবো ভাবছি,
তা নিয়ে বড় ব্যস্ত। অ্যাক্টর অ্যাক্ট্রেস ঠিক করতে হবে, অনেক কাজ। নতুন খুলবে? হ্যাঁ ভাই, আর্ট থিয়েটার, একেবারে নতুন জিনিস হয় যদি, তবে একটা নতুন জিনিস হবে। ঝাল হলুদ দিয়ে আর ভালো লাগে না, এবার অন্য পথ ধরব। আগের ব্যবসা একেবারে ছেড়ে দেবে? না, সেও থাকবে। বিখ্যাত অ্যাক্টর শরৎবাবুর নাম শুনেছ? তিনি হলেন আমার এই বন্ধু কুমুদের শালা। কুমুদকে দিয়েই তাকে নামাবো আমার থিয়েটারে। তোমাদের সেই মাদ্রাজি মহাজন আছে, তাদের সঙ্গে আমার একটু গোলমাল চলছে। জ্যাঠামশাই আর বাবাকে তারা খাটিয়ে নিত, সে মেঘদারে টাকা দিত না। আমার সঙ্গে তো তা চলবে না। বাবা জ্যাঠামশাই ছিলেন সেকেলে মানুষ, তারা অত শত বুঝতেন না। তা তো বটেই। আমি সিঙ্গাপুরের একটা ফার্মের সঙ্গে সরাসরি কারবারের চেষ্টা করছি। নিজে খরিদ করে অপরকে মুনাফা খাওয়াবো, বাবা জ্যাঠামশাইয়ের মতো অত বোকা আমি নই। তা তো বটেই। বড়লোকদের সঙ্গে মতভেদ তর্কাতর্কি আমাদের মতো গরিব লোকের সাজে না। অন্য কথা পারলাম। সতীশ টিন খুলে সিগারেট ধরালে। ও কোথায় একটা জমি কিনছে, সেখানে ফুল আর টমাটোর চাষ করবে, সেসব গল্পও করলো। আমি বললাম, সতীশদা, ছেলেবেলায় তুমি বারসাই খেতে মনে আছে? তখন তাই ছিল। সেসব কি আজকের কথা? তখন আমার বয়স 20 কি 22, এখন হলো 37-38। মাথার চুলে পাক ধরেছে। এখানে ভালো লাগছে সতীশদা? আচ্ছা, বলতে পারো ট্যাংরার বিল পর্যন্ত মোটর চলবে এই বর্ষাকালে? না বোধহয়। যাবে নাকি? যেতুম, সেখানে জলপিপি আর হাঁস বেশ পাওয়া যায় জানো। আমিও খবর রাখি নে, বলতে পারবো না। দিন 2 পরে যথেষ্ট ফটো তুলে, যথেষ্ট শিকার করে, নতুন মডেলের অস্টিনে চড়ে বন্ধুবান্ধবদের সঙ্গে সতীশ চলে গেল কলকাতায়। আমিও চলে গেলাম আমার চাকরিস্থল শিলিগুড়িতে। এরপর প্রায় সুদীর্ঘ 18-19 বছরের পরে নানা দেশে ঘুরে, নানা জায়গায় চাকরি করে আমি দেশে ফিরে এলাম। বাড়িঘর ভেঙে চুরে গিয়েছিল, কিছু কিছু মেরামত করে নিতে হলো। মাঝে মাঝে যে বাড়ি আসেনি তা নয়, সে খুব কম, বছর 2 বছর অন্তর। ইদানিং তাও আশা ঘটত না। এসে দেখি সতীশ তার বাড়িতে আছে। কিন্তু এ কোন সতীশ? সে সতীশ আর নেই। তাকে প্রথম দিনে বেলতলার মাঠে দেখে চিনতে পারলাম না। হঠাৎ রোগা হয়ে গিয়েছে, বুড়ো হয়ে গিয়েছে, পরনে আধময়লা ছেঁড়া কাপড়, ময়লা গেঞ্জি। সতীশ বললে, কে? রামলাল? আরে বেশ, শুনলাম তুমি বাড়িতে আসবে। তোমার এরকম চেহারা কেন হলো সতীশদা? একদিনে হয়নি, অনেক দিনে হয়েছে। তুমি অনেক দিন পরে দেখলে তাই নতুন লাগছে। এখানে আছো নাকি আজকাল? তা প্রায় 8-9 বছর বাড়িতে আছি। বড় কষ্ট পাচ্ছি ভাই, কঠিন হাঁপানি রোগ, সেই সঙ্গে লিভারের বেদনা। যখন ধরে তখন শেষ করে দেয়। এদিকে এসেছিলাম গরুটা খুঁজতে, তা পেলাম না। যেও সন্ধেবেলা। সতীশের খবর মাঝে মাঝে বিদেশে আমার কানে যে একেবারে পৌঁছয়নি তা নয়। শুনেছিলাম ওদের ব্যবসা নেই, কলকাতার বাড়ি বিক্রি হয়ে গিয়েছে, পাওনাদারেরা সব বেচে কিনে নিয়েছে, থিয়েটারটা করতে গিয়েই সব গেল। তবে সেই সতীশ যে একেবারে এমন অবস্থায় পৌঁছেছে তা বুঝিনি। রাসবিহারী মুখুজ্জের কাছে কথাটা বলতেই রাসবিহারী বলে, ও কে? সতীশের কথা বলছো? এখনো কিছু বোঝনি বাপু? সতীশের মা কি বউ তোমার কাছে যায়নি? কেন? ওই দেখো, আবার বলে কেন? ভিক্ষে করতে, নইলে পেট চলবে কি করে? বলেন কি, এত দূর হয়েছে? তা তো ভাবিনি। এখনো খবর পাইনি তুমি বাড়ি এসেছো, কাল সকালেই যাবে। আমরা তো বাপু বিরক্ত হয়ে গেলাম। বলে নিত্যি নেই দেয় কে, আর নিত্য রোগী দেখে কে?
ওর মা সর্বদা যাবে, চাল দাও, পয়সা দাও, তেল দাও। ওদের অবস্থা এমন হলো কেন? আবার বলে কেন? তা হবে না, মদে বদখেয়ালে ইয়েতে বাপজ্যাঠার পয়সাগুলো ঘোচালে। থিয়েটার করতে গিয়ে বাড়িখানা গেল কলকাতার। পাওনাদারেরা ডিগ্রি করে যথা সর্বস্ব নিয়েছে, এখানকার জমি জমাও ক্রোক করে নিয়েছে। কবিঘে ধানের জমি বুঝি আছে, তাও সারা বছরের ভাত হয় না তাতে। এখন ছাই ফেলতে ভাঙা কুলো সেই গাঁয়ের ভিটে, আর যাবে কোথায়? তাছাড়া ও আর বাঁচবে না। কঠিন রোগ, পথ্য নেই, চিকিৎসে নেই। সতীশের বাড়ি সন্ধেবেলা গিয়ে বসতাম, প্রায়ই যেতাম। ছেঁড়া মাদুরে বসে হাঁপাতো। এই সময় নাকি হাঁপানির টান বাড়ে। আজ 10 বছর হলো সতীশ গ্রামে বাস করছে, হিসেব করে দেখলাম। এই 10 বছরের দারিদ্র্যে, অনাহারে আর রোগে ওকে এই অবস্থায় নিয়ে এসে ফেলেছে। পুরনো দিনের কথা আমি কিছু কিছু তুলতাম। একদিন বললাম, তোমার বিয়েতে এ গায়েতে ইংরাজি বাজনা এসেছিল আর গ্যাসের আলো জ্বলেছিল, মনে পড়ে? সতীশ হাঁপাতে হাঁপাতে বলতো, আর ভাই বাদ দাও ওসব কথা, এখন গেলেই বাঁচি, আর সহ্য হয় না কষ্ট। সেসব মনে নেই ভাই। মনে নেই? আর মনে থাকে? কোথা থেকে মনে থাকবে? রোজ একটা করে টাকা না হলে সংসার চলে না, তাও নুন ভাত খেয়ে। কোথা থেকে মনে থাকবে বলো কি? তা তো বটেই। সকালে একদিন বাড়ি বসে আছি, সতীশের মা এসে বললেন, বাবা একটা কথা বলবো, আমায় 4 আনা পয়সা দিতে পারো? আফিং চাই রোজ 4 আনার। কাল জোগাড় করতে পারিনি, খোকা পেট ফুলে দম আটকে যায় আর কি, মা হয়ে আর দেখতে পারিনে, তাই তোমার কাছে এলুম বাবা। আবার একদিন ওর বউ, আর একদিন ওর মা, শুধু খোকার আফিংয়ের পয়সা চাই 4 আনা। বাড়িতে স্ত্রীকে বলে দিলাম, এরা এলে যেন ফিরিও না, 4 আনাই দিও। স্ত্রী বললে, তুমি শুধু দেখো 4 আনা, ভেতরের খবর তো জানো না। কামার বউ এসে চায়ের দুধ নিয়ে যায়, চাল নিয়ে যায়। একখানা পুরনো শাড়ি দিলাম, বললে পরবার কাপড় নেই, দিন, না হলে মান যাবে। কি করি, দিলাম। ওরা নাকি খুব বড় লোক ছিল। গৃহিণীকে বললাম পুরনো দিনের কথা। আমি তখন বালক। সাতকড়ি ও নিবারণ কর্মকারের শালের জোড়া ও দাসদাসীর বাহার, 10-20 হাজারে মরত না নিবারণ কর্মকার। একদিন ওকে দেখতে গেলাম, তখন আমি বছরখানেক হলো দেশে এসেছি। সতীশ বললে, আর বাঁচব না, একটা জিনিস খেতে বড্ড ইচ্ছে, খাওয়াবে আমায়? কি সেটা? বড্ড ভালোবাসতুম মাংসের কাটলেট, কত কাল খাইনি। খাওয়াবো, তবে তোমার কিছু খারাপ হবে না তো? ও হেসে বললে, আর আমার খারাপ আর ভালো। শোনো, বউটাকে একটু দেখো বুঝলে, ভালো মানুষের মেয়ে, বড় খোয়ার করলাম, কষ্ট হয়। তুমি বরং। হাঁপের টানে ও আর বেশি কিছু বলতে পারলে না। আমি বাধা দিয়ে বললাম, ওসব কি কথা, কিছু ভয় নেই তোমার। কাটলেট খেয়ে খুব খুশি, বেশি খেতে পারলে না, 2-1খানা খেয়ে ওর স্ত্রীও দিয়ে দিলে। বললে, আহ কত কাল খাইনি, আগে আগে। একটু ম্লান হাসি হেসে চুপ করলে। সতীশ আরও 1 বছর ধুঁকতে ধুঁকতে টিকে গেল। হাঁপানিতে কষ্ট পায়, সহজে মরে না। ওর স্ত্রী সেই বছরের মধ্যেই মারা গেল। গ্রামের লোক চাঁদা করে গঙ্গায় দিয়েছিল দুজনকেই। সতীশের মা কিন্তু আজও বেঁচে আছেন, কোনো অসুখ নেই, দিব্যি শরীর। মুখুজ্জে বাড়ি বাসন মেজে আর ছোট ছোট ছেলে মেয়েদের রেখে সেখানে দুবেলা খেতে পান। ধন্যবাদ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর ডান দিকের বেল আইকনটি প্রেস করুন।